সাদা বরফের চাদর বিছানো শান্ত বারমুলা শহরে হঠাৎই নেমে আসে কালো এক ছায়া। বরফে ফোটা একটা মাত্র শুভ্রতা ছড়ানো টিউলিপের পাপড়িতে যে একবার হাত বোলায়, পরের দিন রহস্যময়ভাবে সেই বাচ্চা যেন একদম হাওয়ায় মিলিয়ে যায়। আর ঠিক তখনই ডিএসপি রেদওয়ানের পোস্টিং হয় বারামুলার এই রহস্যময় কেস সমাধানে। শহরের পুলিশের ধারণা এটা একটা সাধারণ মিসিং কেস, তবে রেদওয়ান তদন্তে নামতেই এই কেসের রহস্য মাকড়সার জালের মতো পেঁচিয়ে পেঁচিয়ে বাড়তেই থাকে। বাইরে রেদওয়ান যখন কেসের রহস্য সমাধানে ব্যস্ত, তখন তার নতুন সরকারি কোয়ার্টারে চলছে আর এক গল্প। রহস্যময় এক চাকর, বদমেজাজি মেয়ে আর মিশুক ছেলে, এরা সবাই মিলে অনুভব করতে থাকে এক অশরীরীর অস্তিত্ব। রাত বাড়তেই এই সাধারণ বাড়িটা যেন চলে যায় এক বিভৎস আত্মার দখলে। আসলে এই শহরে কি চলছে, এই বাচ্চাগুলোকে কে আর কারা, কেন আর ঠিক কিভাবেই বা তুলে নিয়ে যাচ্ছে? খালি চোখে এই কেস সাধারণ মিসিং কেস মনে হলেও এর শেষটা কেউ অনুমানই করতে পারবে না। এমনই ভরপুর সাসপেন্স, গা হিম করা হরর আর কখনো না অনুমান করতে পারা মিস্ট্রি থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি বারামুলা। সাদা বরফে ঘেরা এক পাহাড়ের উপরে সাদা একটা টিউলিপ মাথা চাড়া দিয়ে উঠেছে। ছোট একটা ছেলে হাঁটতে হাঁটতে সেই টিউলিপের কাছে এসে পরম যত্নে হাত বুলিয়ে মুচকি হাসে। তখনই দূর থেকে কেউ চিৎকার করে ছেলেটাকে ডাকলে সে হাঁটতে হাঁটতে তার সাথে চলে আসে বরফে ঘেরা এই নগরীর জাঁকজমক মেলায়। মাফলারে মুখ ঢাকা এক লোকের সাথে সেই বাচ্চাটা জাদুকরের জাদু দেখতে আসে। জাদুকর জাফর তখন বলছে, আজ আপনাদের চোখের সামনে থেকেই একটা জীবিত বাচ্চাকে একদম গায়েব করে দিব। বলেই একটা কাঠের বাক্স খুলে দেখিয়ে জিজ্ঞেস করে, তো বলুন কে আসবে এখানে? বাচ্চা ছেলেটা পেছনের লোকটার দিকে তাকালেই সে চোখ দিয়ে ইশারা করে অনুমতি দিতেই বাচ্চাটা বাক্সে যাওয়ার জন্য হাত তোলে। পরের দিনই শহরের দেওয়ালে দেওয়ালে শোয়েব আনসারি নামের সেই বাচ্চাটার মিসিং পোস্টারে ভরে যায়। তাকে খুঁজতে পারলে 5 লাখ টাকা পুরস্কারের ঘোষণাও করা হয়। পাহাড়ের উপরে সেই টিউলিপ থেকে একটা পাপড়ি খসে পড়ে, এ যেন কোনো ভয়ানক বিপদের ইঙ্গিত। কাশ্মীরের বারামুলা, সাল 2016। শহরের নতুন ডিসিপি রেদওয়ান আজ ডিউটি জয়েন করবে। গাড়িতে করে যাওয়ার সময় খবরে শুনে বারামুলার প্রাক্তন এমএলএ আনসারি সাহেবের ছেলে শোয়েবকে গত সপ্তাহে ম্যাজিক শো থেকে কিডন্যাপ করা হয়। পুলিশ এই কেসের সাসপেক্ট হিসাবে জাফর মনসুরকে গ্রেফতার করেছে। আর এই কেসে তদন্তের জন্য কুখ্যাত ডিএসপি রেদওয়ান আসছে। ড্রাইভার এই খবর শুনে বলে, আমার মনে হয় না জাফর এই কিডন্যাপ করেছে। আচমকা তখনই জোরে একটা শব্দ হয়, মনে হয় গাড়িতে কিছু একটা বাড়ি খেয়েছে। সবাই বেশ ভরকে গেলে ড্রাইভার বাইরে চেক করতে চায়। প্রচন্ড ঘাবড়ানোর কারণে রেদওয়ানের অতীতের এক স্মৃতি মনে পড়ে যায়। বিশেষ এক মিশনে সে বন্দুক হাতে দাঁড়ানো, জোরে শব্দ হতেই সেদিকে বন্দুক তাক করে। তখনই ড্রাইভার ফিরে এসে বলে, হয়তো কোনো জঙ্গলি পশু বাড়ি খেয়ে পালিয়ে গেছে। কিছুক্ষণ পরেই রেদওয়ান তার স্ত্রী গুলনার, মেয়ে নুরি আর ছোট ছেলে আয়ানকে নিয়ে সরকারি কোয়ার্টারে পৌঁছায়। ছোট্ট আয়ান নতুন বাড়িতে আসার খুশিতে মায়ের কথা না শুনেই এক দৌড়ে উপরে ওঠে। নুরি ধীরে ধীরে উপরে এসে একটা রুমে ঢুকতেই আয়ান আচমকা সেখান থেকে দৌড়ে গেলে নুরি একদম ভরকে যায়। তখনই একটা কালো কবুতর সেখান থেকে উড়ে যায়। নুরির নাকে কেমন যেন একটা উটকো গন্ধ ভেসে আসে। জুনিয়র অফিসার সেলিম তখন রেদওয়ানকে বলে, বাসাটা বেশ পুরনো, তবে কয়েকদিন আগেই মেরামত করা হয়েছে। ল্যান্ডলাইন কয়েকদিন পরেই ঠিক করে দিবে। তখনই এ বাসার মেয়ের ইকবাল আসলে সেলিম বলে, ইকবাল বহু বছর ধরে এই বাসার দেখাশোনা করছে। সে বোবা হওয়ায় কথা বলতে একটু অসুবিধা হবে, তবে সে ইশারায় সব বুঝিয়ে দিবে। গুলনারকে বাসা বুঝিয়ে দিয়ে রেদওয়ান আসে থানায়। বাইরে তখন মিডিয়ার উপচে পড়া ভিড়, কারণ তাদের একটাই প্রশ্ন, কিডন্যাপার জাফর থেকে কোনো তথ্য পাওয়া গেছে কিনা। কোনো রকমে তাদের পিছু ছাড়িয়ে থানার ভিতরে আসতেই ইন্সপেক্টর শওকত জানায়, জাদুকর জাফর আর তার জাদুর সব জিনিস থানায় আছে। বাক্সে পাওয়া চুলগুলোর ডিএনএ টেস্ট করালে সেটা শোয়েবের সাথে মিলে গেছে। জাফর
তখন ভয়ে কাঁপছে। গত 1 বছর ধরে পুলিশের কোনো পারমিশন ছাড়াই সে অবৈধভাবে এই জাদুর শোগুলো করছিল। তবে অনেক মারার পরও সে এখনো কিছুই বলেনি। কিছুক্ষণ পর জাফরকে তার জাদু দেখানোর বাক্সের কাছে আনা হয়। সেদিন শোতে যা যা করেছিল আজ তাকে আবারও তার পুনরাবৃত্তি করতে হবে। জাফর সেদিন বলেছিল এটা কোনো সাধারণ বাক্স না, এতে ঢুকলেই দেখা যাবে অপরূপ দৃশ্য। তো বলেন কে দেখতে চান? বলেই দরজা খুলে সেদিন শোয়েবকে থানায় চা দিতে একটা ছোট ছেলে আসে। সেদিন শোয়েবকে যেভাবে বাক্সে ঢোকানো হয়েছিল একইভাবে চাওয়ালা ছেলেটাকে বাক্সে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর জাফর চিৎকার করে সবাইকে বলতে বলে যেন এই জাদুর বাক্স তার জাদু দেখায়। সাথে সাথেই সবাই চিৎকার করে উঠলে জাফর দরজা খুলতেই দেখা যায় সেখানে কেউ নেই। ভিড়ের মধ্যে থাকা একজন বলে এই লোক আমাদেরকে বোকা বানাচ্ছে। বলেই দৌড়ে এসে বাক্সের পেছনে লুকানোর আরেকটা দরজা তুলতেই চাওয়ালা ছেলেটা বের হলেও সেদিন শোতে শোয়েবকে এই বাক্সে পাওয়া যায়নি। পাওয়া গিয়েছিল শুধুমাত্র শোয়েবের চুল। জাফর চিৎকার করে বলে আমি কারোর কিডন্যাপিং করিনি। এই বারামুলার পুলিশ কোনো কাজ তো পারে না, শুধু মাসুমদের ধরে আটকায়। রেদওয়ানের আর বুঝতে বাকি থাকে না যে জাফর আসলে নির্দোষ আর এই কিডন্যাপার অন্য কেউ। কারণ বাক্সে পাওয়া চুলটা দেখে বোঝাই যাচ্ছে কেউ কাঁচি দিয়ে খুব সুন্দর করে কেটেছে, অথচ জাফরের কাছে কোনো কাঁচিই পাওয়া যায়নি আর টাকার জন্য কোনো কলও আসেনি। তার মানে কিডন্যাপার অন্য কেউ আর তার কিডন্যাপিং এর উদ্দেশ্য অন্য কিছু। রেদওয়ান বলে আমার জানা মতে শোয়েবের বাবা আনসারি প্রাক্তন এমএলএ, তার মানে তার অনেক শত্রু আছে, তাই আগে আনসারির সাথে কথা বলতে হবে। এদিকে ছোট্ট এক সেলুনে একটা লম্বা গম্ভীর স্বভাবের লোক এসে নাপিতে চেয়ারে বসা ছেলেটাকে বলে শহরে নতুন ডিসিপি এসেছে, সে শোয়েবের ব্যাপারে খোঁজ নিতে আনসারির কাছে অবশ্যই যাবে, তাই তুই ওখানে গিয়ে খোঁজ নিবি। সেটা বলে জুনায়েদ ভাই আগেই বলেছিলাম এত বড় ঘরের ছেলেকে টার্গেট করাটা ঠিক না। জুনায়েদ বলে আমাদের কাজ চাষ করা, ফসল ফলবে কিনা সেটা ওদের ব্যাপার, আর বাচ্চাদের সাথে বন্ধুত্ব করার জন্য এমন ভাবে শেভ করে বাচ্চা সাজার আইডিয়াটা খারাপ না বলেই চলে যায়। রাতে আয়ান বল নিয়ে খেলতে খেলতে বলটা হঠাৎই মেঝের উপরে পড়ে ফাঁপা শব্দ করে। আয়ান কৌতূহলবশত ম্যাটটা উঠিয়ে তক্তা টেনে ওঠাতেই লক্ষ্য করে নিচে একটা পুরনো আমলের চিহ্ন আঁকানো ছোট্ট বাক্স। বাক্সটা খুলতেই দেখে তাতে কিছু ঝিনুক রাখা। সময় কাটাতে সেই ঝিনুক নিয়ে খেলতে শুরু করে। একটা ঝিনুক উপরে ফেলে বাকিগুলো ধরার চেষ্টা করে, কিন্তু আচমকাই লক্ষ্য করে উপরে ছুঁড়ে ফেলা ঝিনুকটা আর নিচে নামছে না। তাই অবাক হয়ে উপরে তাকিয়ে থাকে। হঠাৎ তখনই উপরে কার যেন হাঁটার শব্দ পাওয়া যায়। শব্দটা এগোতে থাকলে আয়ানও সেই শব্দের পিছু পিছু হাঁটতে হাঁটতে রুম থেকে বের হয়ে একদম কোনার স্টোর রুমের সামনে চলে আসে। দরজার ভিতর থেকে একটা বাচ্চাকে গুনগুন করে গাইতে শুনে আয়ান যেই না দরজায় হাত দিতেই যাবে তখনই মা নিচ থেকে খেতে ডাকলে সে ছুটে ডাইনিং টেবিলে আসে। টেবিলে বসে নুরি ইতস্তত করে বলে এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, ওয়াইফাই লাগানো লাগবে, এমনকি আমার রুমের গিজারও নষ্ট, আমি কি এখন ঠান্ডা পানি দিয়ে গোসল করবো নাকি? এমনকি আমার রুম থেকে কুকুরের গন্ধও আসছে, এখানে কোনো কুকুর আছে? গুলনার বিরক্ত হয়ে রেদওয়ানের দিকে তাকায়, কিন্তু সে একদম চুপ করেই থাকে। তাই নিজেই বলে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। রেদওয়ান রাগী কণ্ঠে বলে কুকুর থাকলে নিশ্চয়ই ডাকতো, তাহলে এত নাটক কিসের? নুরির রেগে খাবার রেখেই উঠে চলে যায়। গুলনার বিরক্ত হয়ে রেদওয়ানকে বলে কতবার বলেছি নুরির সাথে অমন ব্যবহার করবে না, ওর সাথে কথা বলে ওকে স্বাভাবিক করো, তা না সবসময় এমনই করো। রিয়াসিতে তার বন্ধুর সাথে যা হয়েছে তা সে এখনো ভুলতে পারেনি। কথাটা শুনতেই রেদওয়ানের মন খারাপ হয়ে যায়। পরের দিন সকালে নুরি স্কুলের জন্য রেডি হওয়ার সময় কিছু আজব শব্দ শুনে জানালা দিয়ে তাকাতেই দেখে ইকবাল একটা থালায় ভাত তরকারি নিয়ে বন্ধ সেই স্টোর রুমে গিয়ে তালা খুলে খাবার নিয়ে ভিতরে ঢুকছে। নুরি দ্রুত দৌড়ে স্টোর রুমের দিকে যেতে থাকে। এদিকে গুলনার তার রুমে কাপড় গোছাচ্ছে। হঠাৎই আলমারির মধ্যে কিছু একটা পড়ার শব্দ পেতেই বেশ ঘাবড়ে গিয়েই ধীরে ধীরে আলমারির কাছে যায়। নুরি তখন স্টোর রুমে ঢোকার জন্য কয়েকবার দরজা ধাক্কায়, কিন্তু কোনোভাবেই দরজা খোলে না। গুলনার আলমারির দরজা খুলতেই লক্ষ্য করে
তেলের বোতলের মুখটা খোলা ছিল, সেটাই গড়িয়ে পড়ে তেল পড়েছে। বেশ অবাক হলেও বিষয়টাকে পাত্তা না দিয়ে বোতলের মুখ আটকে দেয়। নুরি তখন আস্তে আস্তে ইকবালকে ডাকছে। কোনো সাড়া না পেয়ে দরজার নিচ থেকে উকি দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে। মেঝেতে কালো ছায়ার মতো কিছু একটা দেখে ভালো করে তাকাতেই আয়ান আচমকা তার চুলের ব্যান্ড খুলে নিয়ে দিয়ে দৌড়। নুরির রেগে আয়নের পেছনে দৌড়ে আসলে আয়ান মায়ের পেছনে লুকায়। মা কোনো রকমে বুঝিয়ে নুরিকে শান্ত করলে আয়ান তার মজার শাস্তি স্বরূপ চুল বেঁধে দেয়। নুরি বলে, এরপর এমন মজা করলে তোর খবর আছে। আয়ান বলে, একবার আমার বন্ধু হয়ে যাক না, তখন তুমি আমার পিছু করে বেড়াবা। তখনই বাইরে কিছু বাচ্চার হাসির শব্দ শুনে আয়ান দৌড়ে জানালায় যায়। নুরি তার পিছু পিছু গিয়ে বাচ্চাদেরকে এভাবে হাসতে দেখে দৌড়ে বাসার পেছনের দিকে যায়। মাও তার পিছু পিছু এসে নুরিকে কান্না করতে দেখলে নুরির রেগে বলে, তুমি কথা দিয়েছিলে এগুলো আমার সাথে আর হবে না, বলেই চলে যায়। দেখা যায় দেওয়ালে লাল রং দিয়ে কাফির লেখা। গুলনার চুপ করেই দাঁড়িয়ে থাকে। রেদওয়ান আনসারের সাথে কথা বলতে আসতে দেখে তার ঘর ভর্তি লোক। পুলিশ এখনো সোয়েবকে পায়নি। এটা জানতে পেরে আনসারির প্রচুর রাগ হয়। রেদওয়ান তার সাথে একা কথা বলতে চাইলে সে রেগে বলে, যা বলার এখানেই বলুন। রেদওয়ান জিজ্ঞেস করে, আপনার সাথে কারো কোনো শত্রুতা ছিল? আনসার রেগে বলে, বন্ধু বলেন আর শত্রু সবাই এখানেই আছে, তবে পিঠ পিছনে কেউ শত্রুতা করেছে কিনা তা বলতে পারবো না। পাশের রুম থেকে সোয়েবের মাকে উকি মারতে দেখে রেদওয়ান বেশ অবাক হয়ে তাকায়। পাশের ছোট্ট টেবিলে সোয়েবের সাথে তার বাকি দুই বন্ধু ছবি রাখা। আনসারি রেগে বলে, ক্রিমিনাল আপনাদের হেফাজতে আছে, তবুও আপনারা কিছুই করতে পারছেন না। কেমন পুলিশ আপনারা? এই কিডন্যাপাররা টাকার জন্য কল দিলেও আমি আপনাদের জানাবো না, উল্টা টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে আনবো। রেদওয়ান আর কথা না বাড়িয়ে বাইরে এসে শওকতকে শোয়েব আর তার দুই বন্ধু ছবি দেখিয়ে বাকিদের বিষয়ে খোঁজ করতে বলে। এদিকে সেই ছেলেটা মানে খালিদ আর জুনায়েদ অন্ধকার এক রুমে কম্পিউটারে কারোর সাথে সিক্রেট মিটিং করছে। অপর পাশের লোকটা তার ভয়েস অ্যাপ দিয়ে রোবোটিক বানিয়ে বলে, পরবর্তী ফসলের জন্য রেডি হও, আমরা আমাদের টার্গেটকে খুঁজে নিয়েছি। শহরের আর এক প্রান্তে তখন ছোট ছোট বাচ্চারা পুলিশের উপরে বড় বড় পাথর ছুটছে। পুলিশ বারবার তাদেরকে থামতে বললেও তারা থামছে না। পুলিশের এক লোক এই বাচ্চাদের মধ্যে মিশে আছে। একজন তাকে সামনের বেগুনি সোয়েটার পরা ছেলেটাকে ধরতে বলতেই সে গিয়ে ছেলেটাকে ধরে। ছেলেটা তার ছোট ভাই ফয়জালকে বলে, জলদি পালা। ফয়জাল উল্টা বড় এক পাথর দিয়ে লোকটাকে মেরে ভাইকে নিয়ে পালায়, কিন্তু লোকটা তবুও তাদের পিছু ছাড়ছে না দেখে দুই ভাই দুই দিকে দৌড় দেয়। লোকটা এবার ফয়জালের পিছু করতে থাকে। ফয়জাল এত জোরে দৌড়াতে শুরু করে যে লোকটা তার থেকে পিছিয়ে পড়ে। ফয়জাল দৌড়াতে দৌড়াতে একটা কাঠের ব্রিজের উপরে আসতেই লক্ষ্য করে এক কোনায় সাদা সেই টিউলিপ। সেটা ছুঁয়ে দিতেই টিউলিপটা যেন আরো সাদা হয়ে যায়। বেশ অনেক সময় কেটে যায়। ফয়জালের কোনো খোঁজ না পেয়ে তার ভাই তাকে খুঁজতে সেই পথে আসতেই ফয়জালকে দেখে বলে, জলদি চল, মা তোকে খুঁজছে। রাতে রেদওয়ান বাসায় ফিরতেই দেখে ইকবাল সেই কাফির লেখা পানি দিয়ে ধুয়ে উঠাচ্ছে। গুলনার বলে, এটা দেখার পর থেকে নুরি তার রুম থেকে আর বেরি হয়নি। রেদওয়ানের খুব খারাপ লাগে, তাই ইকবালকে সরিয়ে নিজেই সব পরিষ্কার করতে থাকে। কিন্তু লাল পানিতে হাত রাখতেই তার হাত কাঁপতে শুরু করে। অতীতের সেই ভয়ানক স্মৃতি আবারও তাকে তাড়া করতে থাকে। নুরির রুমে এসে দেখে সে ঘুমিয়ে গেছে। পরের দিন সকালে রেদওয়ান আর শওকত সোয়েবের স্কুলে এসে তার দুই ক্লোজ ফ্রেন্ড ওসমান আর ওশফাকের সাথে কথা বলতে আসে। ওশফাক বলে, আগে আমরা একসাথেই খেলতাম, ওর বড় মার্সিডিজ গাড়িতে করে ও আমাদেরকে ঘোরাতো, কিন্তু কয়েকদিন আগে ওসমানের সাথে ঝগড়া হয় বলে ওসমানের কানে কানে বলে, আরে বলছিস না কেন? ওসমান বলে, আমাকে গালি দিয়েছিল, বলেছিল আমি নাকি কাফিরের বাচ্চা, আমাকে জাহান্নাম দেখাবে। ওশফাক বলে, আসলে ওর নতুন এক বন্ধু হয়েছিল, সেই মনে হয় এসব শিখিয়েছিল, তবে সে আমাদের স্কুলের কিনা তা জানি না, কারণ কখনো কারোর সাথে কথা বলতে দেখিনি। রেদওয়ান এবার শোয়েবের ক্লাসের টিচার জয়নাবের সাথে কথা বলতে আসে। জয়নাব জানায় শোয়েবের ক্লাস রেজাল্ট খুবই ভালো, স্পোর্টসেও অনেক ভালো ছিল, তবে আনসারি সাহেবের মতো লোকের সাথে এসব হয়েছে জেনে খারাপ লাগলো, কারণ সে না সাহায্য করলে এই স্কুল তো কবেই বন্ধ হয়ে যেত। রেদওয়ান বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, ওসমান বলেছিল শোয়েবের ব্যবহার নাকি বদলে গিয়েছিল, সে নাকি গালি দিত, ওসমানকে কাফির বলতো। জয়নাব বলে, আসলে ওসমান মিলিটেন্ট মানে গুপ্ত সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত পারভেজ ধারের ছেলে, যে আসলে আপনাদের গুপ্তচর ছিল, যাকে মিলিটেন্টরা বোনের বিয়ে থেকে
উঠিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলেছিল। জয়নাব বলে, আসলে এখানের লোকেরা পুলিশকে তেমন একটা পছন্দ করে না। আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাদের উপরে যেন এর কোনো ইফেক্ট না পড়ে, কিন্তু বাস্তবে তারা যা দেখবে তাই তো শিখবে, তাই না? জয়নাবের সাথে কথা বলতে বলতে হঠাৎ নুরিকে দেখতেই নুরি তার বাবাকে না দেখার ভান করেই চলে যায়। রেদওয়ান মেয়েকে কয়েকবার ডাকলেও সে তাকে পাত্তাই দেয় না। রাতে নুরি দেখে স্কুলের সবাই তার ফ্রেন্ড রিকোয়েস্ট রিজেক্ট করে দিয়েছে, কারণ সে একজন পুলিশের মেয়ে। তখনই নোটিফিকেশনে নতুন বন্ধুর রিকোয়েস্ট পেয়ে নুরি বেশ খুশি মনে তার প্রোফাইল দেখতে থাকে। দেখা যায় এই ছেলে আর কেউ নয় বরং খালিদ ধার, মানে গুপ্ত সংগঠনের সাথে কাজ করা খালিদ। তাহলে কি নুরি তাদের পরবর্তী টার্গেট? হঠাৎ রুমে কুকুরের গন্ধটা তীব্র হয়ে গেলে নুরি গন্ধের উৎস খুঁজতে রুমের বাইরে আসে। তখনই লক্ষ্য করে ইকবাল সেই স্টোর রুমে তালা দিয়ে নিচে তার রুমে যাচ্ছে। নুরি এবার রেগে গুলনারকে বলে, এ বাসায় যদি কোনো কুকুর নাই থাকে তাহলে ইকবাল চাচা রোজ মাছ ভাত নিয়ে ওই স্টোর রুমে কেন যায়? গুলনার বুঝিয়ে বলে, এটা নতুন একটা জায়গা, আর এক এক জায়গায় লোকের এক এক রকমের বিশ্বাস আর রীতিনীতি থাকে। নুরি রেগে বলে, তাহলে আমি কুকুরের স্মেল কেন পাচ্ছি? গুলনার বলে, ঠিক আছে, তুমি তাহলে আয়ানের সাথে ঘুমাও। আয়ান ইশারায় মাকে মানা করে দিলে নুরির রেগে সেখান থেকে চলে যায়। মা আয়ানের মন খারাপ দেখে জিজ্ঞেস করে, তোমার এখনো কোনো বন্ধু হয়নি? তোমার বয়সে আমি আমার পুতুল শেয়ার করতাম, আর কিছু শেয়ার করলে এক তুড়িতেই বন্ধু হয়ে যায়। মা চলে গেলে আয়ান ঘুমিয়ে পড়ে। হঠাৎ উপরের রুমে কারো দৌড়ানোর শব্দ শুনে আয়ান আর ঘুমাতে পারে না। মেঝের কাঠের নিচ থেকে বাক্স বের করে সেই বাক্স থেকে ঝিনুক নিয়ে স্টোর রুমের কাছে আসতেই একটা বাচ্চাকে গুনগুন করে গাইতে শোনে। ধীরে ধীরে হ্যালো বলে ডাকলেও কেউ সাড়া দেয় না। তাই এবার বেশ সাহস নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢোকে। আয়ান সামনে তাকাতেই দেখে জানালা থেকে আসা ক্ষীণ আলোতে বসে একটা ক্যাপ পরা বাচ্চার অবয়ব ঝিনুক ছুঁড়ে ছুঁড়ে খেলছে। তার চোখের মনি জলজল করে জ্বলছে, সারা শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। আয়ান ধীরে ধীরে বলে, আমার নাম আয়ান, তোমার নাম কি? তুমি কি আমার মতোই এই বাসায় থাকো? সেই অশরীরী অবয়ব তবুও কোনো উত্তর দেয় না। হঠাৎ তার হাত থেকে সব গুটি ছিটকে পড়লে আয়ান তার কাছে থাকা গুটিটা দেখিয়ে বলে, আমি এটা শেয়ার করে খেলতে পারি। সাথে সাথেই সেই অশরীরী তার তীক্ষ্ণ চোখ দিয়ে আয়ানের দিকে তাকায়। আয়ান তার দিকে গুটি ছুঁড়ে মারতেই জিজ্ঞেস করে, তুমি কি আমার বন্ধু হবে? সাথে সাথেই অবয়বটা উঠে দাঁড়িয়ে সবগুলো গুটি আয়ানের দিকে ছুঁড়ে মারে। সাথে সাথেই সাদা একটা ধোঁয়া স্টোর রুমের দরজা বন্ধ করে দেয়। পরের দিন সকাল হতেই আয়ান দেওয়ালে তার হাতের ছায়া ফেলতেই কালো আরেকটা হাতের ছায়া তার সাথে খেলতে থাকে। সেই ক্যাপ পরা অবয়বটা আয়ানের সাথে খেলতে খেলতে খিলখিল করে হেসে দেয়। ঝিলের মধ্যে তখন ফয়জাল তার ভাই আর মায়ের সাথে পাথর কুড়াতে এসেছে। মা আর ভাই কাজে ব্যস্ত হয়ে গেলে ফয়জাল দূর থেকে কাকে যেন ফিস ফিস করে তার নাম ধরে ডাকতে শোনে। সামনে তাকাতেই দেখে বেশ দূরে ধোয়ার মধ্যে থেকে কালো একটা মানুষের অবয়ব তাকে দেখে হাত নাড়াচ্ছে। কৌতূহলবশত ফয়জাল সেদিকে নৌকা নিয়ে যায়। ধীরে ধীরে কুয়াশার মধ্য দিয়ে যেতে যেতে চোখের পলকেই ফয়জাল যেন একদম হাওয়ায় মিলিয়ে যায়। কিছুক্ষণ পরেই ফয়জালের নৌকাকে ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। নৌকার উপরে কাটা চুল। ফয়জালের মা পুলিশকে খবর দিতেই রেদওয়ান বলে, এটা নিশ্চিত যে এই কিডন্যাপিং গুলো টাকার জন্য হচ্ছে না। ফয়জালের মা আর ভাইও এই ব্যাপারে কিছুই বলতে পারে না। তবে জানা যায় যে শোয়েব আর ফয়জাল ব্লুমিং প্যাটেলস নামের স্কুলে পড়তো। ফয়জালের সেখানে গরিব কোটায় অ্যাডমিশন হয়েছিল, আর কয়েকদিন আগে এই ফয়জালকে পুলিশের উপর পাথর বর্ষণ করতে দেখা গেছে। রেদওয়ান জিজ্ঞেস করে, এখানে পাথরের কাজ করানোর স্থানীয় সংগঠককে? সেলিম জানায় তার নাম আফজাল। আফজাল তখন তার এক পরিচিত দোকানদারকে বকেয়া দিতে আসে। দোকানদার আফজালের দিকে কেমন ভাবে যেন তাকায়। এরপর আফজাল সরাসরি চলে আসে জুনায়েদের লুকানো আস্থানায়, কারণ তাকে তাদের লিডার ভাইজান পাঠিয়েছে। আফজাল ভেতরে এসে টাকা আর একটা চিঠি দেয়। তখনই দরজা ধাক্কাতে ধাক্কাতে সেই দোকানদার মাকসুদ এসে বলে,
বলে, তোমার 500 টাকা পড়ে গিয়েছিল, জলদি নিয়ে যাও তো, আমার দোকানটা ফাঁকা পড়ে আছে। দুইজনে বুঝতে পারে পুলিশ তাদের আস্তানা সম্পর্কে জেনে গেছে। দুইজন দ্রুত টেবিলের সব কাগজপত্র, ল্যাপটপ, হার্ড ড্রাইভ ব্যাগে নিয়ে নেয় আর লোহার ডাস্টবিনে বাকি সব কাগজ পুড়িয়ে দেয়। সেলিম আর এক অফিসার তখন সেখানে লুকিয়ে দাঁড়ানো। হঠাৎই দরজার উপাস থেকে গুলি এসে মোকসেদের বাম হাতে লাগে। সে মাটিতে পড়ে যায়। ভেতর থেকে আরো কয়েকটা গুলি এসে থেমে যেতেই সেলিম আর এক অফিসার গুলি করতে থাকে। দরজার ভেতর থেকে রক্ত গড়িয়ে আসছে দেখে মোকসেদকে দ্রুত সরিয়ে নিয়ে দরজা ভেঙে ঢুকতেই দেখে আফজালের লাশ পড়ে আছে। ডাস্টবিন থেকে ধোঁয়া বের হতে দেখে জলদি সেটা মাটিতে ফেলে দেয়। আর এর মাঝ থেকেই পাওয়া যায় একটা পেন ড্রাইভ। ভাইজান তখন খালিদ আর জুনায়েদকে কল দিয়ে জিজ্ঞেস করে, ওরা আফজালের কথা জানলো কিভাবে? জুনায়েদ বলে, তা আমরা জানি না, তবে এ সময় চাষ করা সম্ভব না, আমাদের এখন চুপ থাকা উচিত। ভাইজান বলে, ওপার থেকে টাকা আর লোক দুইটাই চলে এসেছে, তাই এ সময় চুপ করে থাকা সম্ভব না। 7 দিনের মধ্যে যেভাবেই হোক কাজ শেষ করতে হবে। আর এবার টার্গেট যেন কোনোভাবেই মিস না হয় সেটা খেয়াল রাখবে। আর ডিএসপির দুর্বল জায়গায় নজর রাখো। রাতে নুরি খালিদের সাথে দেখা করার প্ল্যান বানায়। তখনই বাইরে দরজা খোলার শব্দ হলে নুরি তাড়াতাড়ি ফোনটা রেখে কম্বলের নিচ থেকে বের হতেই আবারও কুকুরের গন্ধ পায়। তখনই দরজার নিচ থেকে কিছু একটা পড়ার শব্দ হলে সে দরজা খুলতেই দেখে একটা কুকুরের লেজ দ্রুত গতিতে সরে যাচ্ছে। তখনই বিদ্যুৎ চলে যায়। নুরি দ্রুত টর্চ নিয়ে সেই থেকে নেমে আসতেই কুকুরের গোঙানির আওয়াজ পাওয়া যায়। নিচে ডাইনিং এ আসতেই উপরে জোরে কিছু পড়ার শব্দ পেয়ে দ্রুত বাসার পেছনের দিকে দরজা খুলে আলো মারে, কিন্তু কিছুই দেখা যায় না। পায়ে হঠাৎ শক্ত কিছু একটা লাগায়, সেদিকে আলো মারতেই দেখে একটা গাছের ডাল। ডালটা কাছে নিয়ে শুকতেই উটকো গন্ধে সেটা ছুঁড়ে ফেলে। সাথে সাথেই তার এত কষ্ট হতে থাকে যেন একদম দম বন্ধই হয়ে যাবে। গুলনার ল্যাপটপে কাজ করছে। বাইরে হঠাৎ জোরে কিছু একটা পড়ার শব্দ পেলেও বিষয়টাকে পাত্তা না দিয়ে তার কাজে মন দেয়। হঠাৎ তার মনে হয় দেওয়ালে কিসের যেন শব্দ হচ্ছে। আচমকাই কালো এক কাটা মাথার অবয়ব তার দিকে ছুটে আসে। গুলনার ভয়ে একদম লাফিয়ে ঘুম থেকে উঠে রীতিমতো হাঁপাতে থাকে। রেদওয়ানকে ঘুমাতে দেখে আলমারি চেক করতে গেলে দেখা যায় আবারও সেই তেলের বোতল পড়ে আছে। আগের দিন সে মুখটা লাগালেও আজ আবারও বোতলের মুখটা খোলা অবস্থায় পড়ে আছে। সে এবার বেশ ঘাবড়ে যায়। আয়না দেওয়া কপাটটা বন্ধ করতেই পেছনে নুরিকে এমন বিভৎস রূপে দেখে সে একদম চমকে ওঠে। নুরি ঠিক মতো নিঃশ্বাস নিতেও পারছে না। তার সারা শরীরে অজস্র দাগ, চোখ ফুলে একদম বন্ধ হয়ে গেছে। গুলনার চিৎকার করে রেদওয়ানকে ডেকে ডাইনিং থেকে নুরির অ্যালার্জির ইঞ্জেকশন আনতে বললে রেদওয়ান দৌড়ে ইঞ্জেকশন নিয়ে এসে নুরির পায়ে দিয়ে দেয়। নুরির আসলে অ্যানিমেল অ্যালার্জি আছে। ইকবাল তখন প্রতি রাতের মতোই খাবার নিয়ে সেই স্টোর রুমের দিকে যাচ্ছে। নুরি কিছুটা সুস্থ হলে রেদওয়ান আর নুরি কুকুর খুঁজতে বাসার আশেপাশের বনের মধ্যে দেখতে থাকে। নুরি তখন বারান্দায় দাঁড়িয়ে খালিদকে মেসেজ করে, এখন বাবা মা নিশ্চয়ই আমাকে বিশ্বাস করবে আর ওই কুকুরটাকে খুঁজে বের করবে। খালিদ বলে, কোনো চিন্তা করো না, আমি তোমাকে সব সময় বিশ্বাস করি। নিজে রেদওয়ান তখন গুলনারকে বলে, সারা বাসা খুঁজেছি, কোথাও কোনো কুকুর নেই। নুরি প্রথম থেকেই এই জায়গাটা পছন্দ করেনি, তাই আমাদেরকে বিশ্বাস করানোর জন্যই বাইরে থেকে কুকুরের ছোঁয়া কোনো জিনিস এনেছে, ফলে ওর রিয়াকশন হয়েছে। এই কথা শোনা মাত্রই নুরির মনটাই ভেঙে যায়। খালিদ মেসেজ দিয়ে বলে, কাল আমাদের দেখা হবে। নিচে রেদওয়ান তখন কুকুরের থুতু লাগানো সেই গাছের ডালটা পেয়ে গুলনারকে বলে, এটাই সেই জিনিস। নুরি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। পরের দিন থানায় আইটি এক্সপার্ট অনেক চেষ্টার পর সেই পেন ড্রাইভ ডিক্রিপ্ট করলে ভাইজান নামের একটাই ভয়েস ক্লিপ পায়। সেটা অন করতেই শোনা যায় সে কোড ল্যাঙ্গুয়েজে B2P2S 6B9, B2P2S 6A40 এমন আরো কিছু কোড বলছে। রেদওয়ান কোডগুলো ভালো করে লক্ষ্য করতেই তার মনে পড়ে সেলিম বলেছিল সোয়েব আর ফয়জাল একই স্কুলে পড়তো, আর স্কুলের নাম বারামুলা ব্লুমিং পেটার্স পাবলিক স্কুল, অর্থাৎ B2
P2S এর পূর্ণরূপ, আর বাকি কোড হলো স্টুডেন্টদের রোল নম্বর। সৈকত দৌড়ে শোয়েবের রোল মেলাতেই বুঝে যায় এই সন্ত্রাসী গ্রুপের টার্গেটে শোয়েবের নামও আছে। এই শহরে বাচ্চা নিখোঁজের আসল রহস্য জানতেই শওকত জিজ্ঞেস করে এই বাচ্চাদের এক এক করে কিডন্যাপ না করে একবারে কিডন্যাপ করলেই তো পারতো, আর চুল কেটে রাখার অর্থ কি হতে পারে? এর উত্তর আসলে রেদওয়ান নিজেও জানে না। পরের দিন নুরি মাথায় হেজাব পেঁচিয়ে স্কুল থেকে ফিরতেই মাকে দেখে ভয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে তার রুমে চলে আসে। গুলনার কয়েকবার ডাকলেও সে শোনে না। নুরির রুমে হাঁপাতে হাঁপাতে এসে দরজা আটকেই জলদি খালিদকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে আমরা ভিডিওটা বানিয়ে ঠিক কাজ করেছি তো? খালিদ কোনো উত্তর দেওয়ার আগেই বাইরে জোরে দরজা খোলার শব্দ পেয়ে নুরি এবার বেশ চিন্তায় পড়ে যায়। কিছু একটা ভেবে ফোনে ভিডিও অন করে ধীরে ধীরে সে স্টোর রুমের দরজার কাছে যায়। আজ দরজা ধাক্কা দিতেই সেটা খুলে যায়। ভেতর থেকে জোরে শব্দ আসলে আরেকটা দরজা দেখে হ্যাচকা টানে দরজাটা খুলে ভেতরের দিকে এগোয়। চিলেকোঠা থেকে তখন খুটখুট করে শব্দ আসছে। ভেতরে আরো একটা দরজা, তারপর সিঁড়ি পার হয়েই চিলেকোঠায় কিছু পরিত্যক্ত জিনিস রাখা। একটা সেলাই মেশিন দেখে সেদিকে এগোতেই বাইসাইকেলের শোপিস দেখে এগোয়। তখনই পেছন থেকে মহিলা কণ্ঠের হুঙ্কার শুনতেই নুরির হৃদয় স্পন্দন বেড়ে যায়। ভয়ে ভয়ে সে এবার আরেকটা পুরনো দরজার কাছে আসে। দরজায় কান পাততেই শুনতে পায় সেই বিভৎস হুঙ্কারটা অপর পাশ থেকে আসছে। কোন রকমের সাহস জুটিয়ে এক ধাক্কায় দরজা খুলতেই দেখে কাঠের তক্তার পাশে মাটি থেকে সাদা সুন্দর একটা টিউলিপ বের হয়েছে। নুরি কৌতূহলবশত টিউলিপে হাত বুলাতেই সব কেমন যেন কাঁপতে থাকে। সেই হুঙ্কারের শব্দ চারিপাশ থেকে ভেসে আসে। নুরি ভয়ে ভয়ে সামনে তাকাতেই কি যেন একটা দেখে প্রাণপণে ছুটতে ছুটতে দরজা পেরিয়ে ছুটে স্টোর রুমে দরজায় আসে, কিন্তু দরজাটা কোনোভাবেই খোলে না। ভয়ে কাঁপতে কাঁপতে সাহায্যের জন্য মাকে ডাকে, কিন্তু অবাক করার বিষয় হলো দরজার অপর পাশ থেকে কোনো শব্দ শোনাই যাচ্ছে না। নুরি নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। ততক্ষণে কালো সেই ধোঁয়া পুরো রুমকে ঘিরতে শুরু করে। পেছনে বিকট এই ধোঁয়া দেখে নুরি ভয়ে কান্না করতে করতে দরজা ধাক্কা দিয়ে মাকে ডাকে। উপরের সেই টিউলিপ থেকে আবারও একটা পাপড়ি ঝরে পড়তেই সব একদম শান্ত হয়ে যায়। গুলনার সারা বাসা খুঁজেও নুরিকে কোথাও পায় না। তখন তার নজর পড়ে স্টোর রুমের দিকে। দরজায় চাবি ঝুলছে দেখে দরজা খুলে আশেপাশে তাকাতেই পায়ের নিচে শক্ত কিছু একটা পড়ে। পা সরাতেই কালো ক্লিপে জড়ানো চুল দেখে সে চিৎকার করে কান্না করে, কারণ তার আর বুঝতে বাকি নেই যে বাকিদের মতো নুরিও রহস্যময় ভাবে গায়েব হয়ে গেছে। খবর পেতেই রেদওয়ান তার টিম নিয়ে বাসায় আসে। শওকত সবাইকে জানিয়ে দেয় ডিএসপির মেয়ে মিসিং হয়েছে। এ খবর কোনোভাবেই যেন বাইরে না যায়। সেলিম বলে নুরির ফোন এখনো পাওয়া যায়নি, তবে কাল থেকেই স্কুলের বাইরে 24 ঘন্টা পুলিশের নজরদারি থাকবে। আয়ান যেন ভয় না পায় এজন্য তার বাবা মা তাকে বলে নুরি তার বান্ধবীর বাসায় বেড়াতে গেছে। আয়ান কালো এক ছায়া ছবি আঁকাতে আঁকাতে নিচে চলে যায়। গুলনারকে কান্না করতে দেখে রেদওয়ান কথা দেয় সে যেভাবেই হোক নুরিকে খুঁজে আনবে। রেদওয়ান শওকতকে বলে নুরির নাম তো লিস্টে ছিল না, তার মানে এই সব ওই ভাইজানের শয়তানি। এর মানে আমাদের তদন্ত সঠিক দিশাতেই যাচ্ছে। তখনই সেলিম ইকবালকে এনে বলে ইকবাল বলেছে সে নুরিকে সকালে এক ছেলের সাথে ক্যাফেতে দেখেছে। ছেলেটা নুরির স্কুলের কেউ না। ইকবালের বয়ান অনুযায়ী খালিদের স্কেচ বানানো হয়। জয়নাব তখন রেদওয়ানের কাছে স্কুলের স্টুডেন্টদের লিস্ট নিয়ে আসে। নুরিকে আজ স্কুলে না দেখে তার বিষয়ে জিজ্ঞেস করলে রেদওয়ান বলে সে অসুস্থ, তাই কয়েকদিন স্কুলে আসবে না। তা আপনি কষ্ট করে কেন আসলেন? আমাদেরকেও গিয়ে এটা নিয়ে আসতে পারতো। জয়নাব বলে আসলে স্কুলে রোজ এমন পুলিশের আশাটা কেউ ভালো চোখে দেখে না, আর এখন তো পুলিশ সারাদিন স্কুলের বাইরে দাঁড়ানো থাকে। তার জন্য আমার ক্লাসে 35 থেকে মাত্র 29 জন এসেছে। কাল হয়তো সংখ্যাটা আরো কমে যাবে। বাচ্চাদের বাবা মায়েরা আতঙ্কে আছে। তখনই একজন খালিদের স্কেচ নিয়ে আসলে রেদওয়ান খালিদের ছবি দেখিয়ে বলে এই ছেলেকে কি কোথাও দেখেছেন? জয়নাব বলে না, তবে আমার স্টাফদেরকে জিজ্ঞেস করে জানাবো। জয়নাব চলে গেলে খালিদের ছবিটা ভালো করে দেখতেই রেদওয়ানের মনে পড়ে সে যেদিন শোয়েবের খোঁজ করতে আনসারির কাছে গিয়েছিল সেদিন তার
তার সাথে খালিদের ধাক্কা লেগেছিল। এখন আনসারি তো আর পুলিশকে কোনো সাহায্য করবে না, তাই রেদওয়ান আনসারির স্ত্রীকে দেখা করতে ডাকে। রেদওয়ান বলে, আমরা যদি স্কেচের এই ছেলেকে ধরতে না পারি তাহলে এ হয়তো ভুলভাল বুঝিয়ে শোয়েব সহ আরো অনেক বাচ্চাকে সন্ত্রাসী বানিয়ে দিবে। যদি আমরা একে না থামাই, শুধু শোয়েব না, কাশ্মীরের সব ছোট ছোট বাচ্চাদের জীবন ঝুঁকিতে পড়বে। আনসারির স্ত্রী ছবিটা দেখে বলে, এটা খালিদ ডার। প্রতিদিন বিকালে সে বাচ্চাদেরকে এক করে তাদের সাথে খেলা করত। শোয়েবের সাথে খালিদ প্রায় দেখা করত। দুজনের মাঝে বেশ ভালো বন্ধুত্বও ছিল। প্রথমে সে শোয়েবকে ভালো ভালো কথা শেখাতো। হঠাৎ একদিন শোয়েব বিকালবেলা বাসায় এসে কেমন যেন হিংস্র আচরণ শুরু করে দেয়। শোয়েবের বুকে বেশ কিছু ছোট ছোট স্পট দেখতে পায়, যেন তার বুকে খেলনা বন্দুকে গুলি লেগেছে। এসব কিভাবে হয়েছে জিজ্ঞেস করতেই শোয়েব আরো রেগে যায়। তার অদ্ভুত আচরণে আমার প্রচন্ড রাগ হয়। রেদওয়ান জিজ্ঞেস করে, আপনি কি আপনার স্বামীকে এই ব্যাপারে কিছু বলেছিলেন? আনসারির স্ত্রী এ কথার কোনো উত্তর না দিয়েই গাড়ি থেকে নেমে যায়। রেদওয়ান তার টিমের কয়েকজনকে নিয়ে সাথে সাথেই খালিদকে গ্রেফতার করতে বেরিয়ে পড়ে। শওকত তাকে জানায় খালিদ এই এলাকার ছোট ছোট পার্সেলগুলো ডেলিভারি করে। আমরা তার বাসা চারিদিক থেকে ঘিরে রেখেছি, তবে এখনো পর্যন্ত তার কোনো খবর পাইনি। রেদওয়ান খালিদের বাসার ভিতরে গেলে সেখানে কিছুই পায় না, তবে রুমের মাঝখানে টুলের উপরে একটা ফোন রাখা ছিল। ফোনটা হাতে নিতেই নুরির একটা ভিডিও প্লে হয়ে যায়। নুরি ভিডিওতে বলে, এখন আমি আমার জীবনের উদ্দেশ্য পেয়ে গেছি। আমি শয়তানের দলে যোগ দিয়ে এর পৃথিবীতে রাজত্ব করতে চাই। অপরদিকে গুলনার বাসার সামনে বসে বারবার নুরিকে কল দিচ্ছিল, কিন্তু নুরির ফোনে কোনো নেটওয়ার্ক নেই। তখনই হঠাৎ ঘরের ভেতরে একটা দমকা হাওয়া বয়ে যায়। কে যেন ভেতর থেকে গুনগুন করে গান গাইতে শুরু করে। গুলনার ভয়ে ভয়ে ঘরের ভেতরে যায়। সেই উপরে কারো একটা ছায়া দেখতে পেয়ে সে ভীষণ ঘাবড়ে যায়। সেই কালো ছায়া গুলনারকে দেখে তড়িৎ গতিতে উঠে দাঁড়ায়। এরপর সে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে। দোতলা পর্যন্ত যেতেই সেই ছায়া ধোয়ার মতো বাতাসে মিলিয়ে যায়। গুলনার তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে বারান্দায় এদিকে সেদিকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই গুলনার খেয়াল করে নুরির ফোনে এখন কল ঢুকছে। বারান্দার ঠিক শেষ মাথার রুমটা থেকে নুরির ফোনের রিংটোন শুনতে পেয়ে গুলনার সেদিকে দৌড়ে যায়। গুলনার দরজা খুলে বুঝতে পারে নুরির ফোনটা এখানে কোথাও একটা বাজছে। সে দৌড়ে গিয়ে আলমারির সামনে গিয়ে আলমারি থেকে সব জামা কাপড় টেনে ফেলে নুরিকে খুঁজতে শুরু করে। আলমারিটা সরিয়ে দেওয়ালে কান পেতে বুঝতে পারে ফোনের রিংটোনটা দেওয়ালের অপর পাশে বাজছে। দেওয়ালের উপরে থাকা ওয়ালপেপার গুলো ছিঁড়ে ফেলতেই সেখানে কাঠ দিয়ে আটকে রাখা একটা জানালা পায়। গুলনার জানালার তক্তাগুলো খুলতে শুরু করে। জানালা দিয়ে সেই গোপন রুমের ভেতরে গিয়ে রুমের দেওয়ালে আর তার আশেপাশের সব জায়গায় বিভিন্ন দেব দেবতার ছবি দেখতে পায়। রেদওয়ান বাসায় এসে আলমারিতে কিছু একটা খুঁজছিল। তখনই গুলনার এসে রেদওয়ানকে বলে, আমাদের ঘরের আলমারির পেছনে আমি একটা গোপন রুম পেয়েছি। সেই ঘরের ভেতরে নুরির ফোন বাজছিল। রেদওয়ান গুলনারের কোনো কথার উত্তর না দিয়ে বেশ মনোযোগ দিয়ে কিছু একটা খুঁজছে। গুলনার বলে, হয়তো নুরির গায়েব হওয়ার পেছনে ওই ছায়ার হাত আছে। রেদওয়ান বলে, তোমার এখন আরামের প্রয়োজন। আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের মেয়েকে আমি খুঁজে আনবো। গুলনার হেসে বলে, আমাদের না, বলো আমার মেয়ে। রেদওয়ান এবার চিৎকার করে উঠলে গুলনার বলে, আমি তোমার থানার কনস্টেবল না যে আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিবে। রেদওয়ান বলে, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমি এখন সব তদন্ত বাদ দিয়ে তোমার এই ভূতের তদন্ত শুরু করব? সেটা করলেই কি আমাদের মেয়ে ফিরে আসবে? তোমার কোনো ধারণা আছে এই বাসার দরজার বাইরে আর কি কি হয়? আমাদের মেয়েটা ওই শয়তানদের দলে যোগ দিয়েছে। এই কথা শুনে গুলনার রেদওয়ানকে কষে একটা চড় মেরে বলে, মেয়েটার পাশে যখন আমাদের থাকার দরকার ছিল তুমি তার পাশে ছিলে না। তোমাকে কতবার বলেছি ওর সাথে ঠিক মতো কথা বলো। যদি ওকে ঠিক মতো সময় দিতে তাহলে মেয়েটা আজ এই বাসায় থাকতো। সেদিন তুমি তোমার মিশনে একটা না বরং দুইজনকে খুন করেছিলে। দ্বিতীয় খুনটা করেছিলে আমাদের মেয়ে নুরিকে। ওই ঘটনার পর আমার মেয়েটা একদম বদলে যায়। জানি না ও কোনো দিনও আর স্বাভাবিক হতে পারবে কিনা, তবে আমি আমার মেয়েকে ফেরত চাই। গল্প চলে আসে 1 বছর আগে। একটা স্কুলের ভেতরে কয়েকজন সন্ত্রাসী বাচ্চাদেরকে জিম্মি করে রেখেছে। রেদওয়ান তাদেরকে মেরে স্কুলের ভেতরে ঢুকে পড়ে। সেখানে গোলাগুলির এক পর্যায়ে রেদওয়ান ভুল করে একটা স্কুলের ছেলেকে মেরে ফেলে। এই ছাত্রটা নূরের খুব কাছের বন্ধু ছিল। চোখের সামনেই তার বন্ধুকে গুলি করে মারতে দেখে সেদিনের পর থেকে নুরি একদম অস্বাভাবিক হয়ে যায়। সে তার বাবাকে একদম সহ্যই করতে পারতো না। রাতের বেলায়
সন্ত্রাসী দলের লিডার ভাইজান জুনায়েদকে বলে পুলিশ অনেক সতর্ক হয়ে গেছে, কয়েকদিন ধরে খালিদের কোনো খবর নেই। তখনই ভাইজান বলে আমরা আমাদের নতুন শিকারকে পেয়ে গেছি। এই কথা বলেই সে জুনায়েদকে একটা ছেলের ছবি দেখায়। পরের দিন সেই ছেলেটা স্কুলের প্লেগ্রাউন্ডের ক্রিকেট খেলার সময় জুনায়েদ তাকে ডাক দেয়। জুনায়েদকে দেখে ছেলেটা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এই ছেলেটা আসলে জুনায়েদের আপন ভাগ্নে। জয়নাব স্কুলের জানালা দিয়ে এই সব দেখছিল। অপরদিকে রাতের বেলায় গুলনার আয়ানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। সে গুনগুন করে সেই গানের কথাগুলো না জানলেও গুনগুন করে সেই সুরই গাচ্ছে। তখনই আয়ান স্পষ্টভাবে সেই সুরের কথাগুলো বলতে শুরু করে। গানটা শুনেই গুলনার জিজ্ঞেস করে তুমি এই গান কোথায় শুনেছো? ততক্ষণে আয়ান ঘুমিয়ে পড়েছে। গুলনার আয়ানের হাত থেকে তার ড্রয়িং বইটা নিয়ে সেটা খুলে দেখতেই সেখানে একটা কালো বাচ্চার ছবি দেখে। পরের পেজে একটা বাচ্চা মেয়ের ছবি, পাশে একটা আলমারি রাখা। ড্রয়িং বইতে একটা কুকুরের ছবিও ছিল। গুলনারের মনে পড়ে নুরি বারবার বাসার ভেতরে কুকুরের গন্ধ পেত। সে বলেছিল বাসায় যদি কুকুর নাই থাকে তাহলে কুকুরের গন্ধ আসে কোথা থেকে। আর ইকবাল চাচার রাত হতেই ভাত আর মাছ নিয়ে স্টোর রুমে কেন যায়। রাত গভীর হতেই ইকবাল চাচা এক প্লেট ভাত, কিছুটা সবজি আর একটা মাছ নিয়ে স্টোর রুমের দরজার সামনে রাখে। সেগুলো রেখে পেছনে ফিরতে দেখে গুলনার দাঁড়িয়ে আছে। গুলনার ইকবালকে বলে এসব কি করছো আর আমার মেয়ে কোথায়? তুমি প্রতি রাতে এভাবে এখানে থালায় খাবার আর মাছ নিয়ে কেন আসো? ইকবাল ইশারায় বোঝানোর চেষ্টা করে কেউ একজন আছে যার জন্য সে প্রতিদিন খাবার নিয়ে আসে। এটা আসলে একটা রীতি। গুলনার বলে তুমি বলতে চাচ্ছ এটা একটা রীতি আর এখানে এটা না রাখলে তোমার ঘুম আসে না? ইকবাল গুলনারের হাত ধরে টেনে ঘরের দিকে যেতে শুরু করলে হঠাৎ সেখানে থেকে আলোটা নিভে যায়। তখনই দুইজন থালার দিকে তাকিয়ে দেখে কেউ একজন থালার খাবারগুলো খেয়ে নিচ্ছে। গুলনার অবাক হয়ে থালার দিকে তাকিয়ে থাকে। তখনই একটা ভয়ানক শব্দ শুনে ইকবালের দিকে তাকিয়ে দেখে সে কেমন যেন অদ্ভুত আচরণ করছে। গুলনারের দিকে এগিয়ে আসলে তার সাদা সাদা বড় চোখ দেখে বোঝা যায় তার উপরে কোনো আত্মা ভর করেছে। হঠাৎ বোবা ইকবাল বিভৎস কণ্ঠে বলতে শুরু করে ছোট ছোট বাচ্চাদের শয়তানের বশে আনার জন্য ভয়ানক অত্যাচার করা হয়, আমাদেরকে ওই বাচ্চাদের হেফাজত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এই কথা বলে ইকবাল মাটিতে পড়ে যায়। তখনই দেখা যায় তার শরীর থেকে কালো একটা ছায়া বের হয়ে যাচ্ছে। ছায়াটা বের হয়ে ধীরে ধীরে মানুষের অবয়ব নেয়। সেদিকে তাকাতেই গুলনার ভীষণ ঘাবড়ে যায়। তবে গুলনার ভয় না পেয়ে সেই ছায়াকে বলে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আমি আমার মেয়েটার সাথে দেখা করতে চাই। ছায়াটা গুলনারের দিকে হাত বাড়িয়ে দিলে গুলনার সেই ছায়ার হাত ধরে। সাথে সাথেই কালো এক ধোঁয়া গুলনারকে ঘিরে ধরে আর গুলনার চলে আসে অন্য এক দুনিয়ায়। এই দুনিয়ায় আসতেই গুলনার সেই টর্চ নিয়ে চারপাশে দেখতে থাকে। তবে চারদিকে শুধু গাঢ় অন্ধকার আর কালো ধোঁয়া। কিছুটা সামনে গিয়ে গেলেই গুলনার দেখতে পায় শোয়েব হাতে ছোট একটা লাইট নিয়ে চোখ বন্ধ করে চুপচাপ বসে আছে, যেন সে একটা ধ্যানে আছে। কিছুটা সামনে গেলেই সেখানে ফয়জালকেও ঠিক একই রকম ভাবে বসে থাকতে দেখা যায়। এতদিন ধরে শহরে যতগুলো বাচ্চা গায়েব হয়েছে সবাই সেখানেই বসে আছে। হঠাৎ সেখানে নুরিকে দেখে গুলনার তার সামনে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। হঠাৎ অচেনা এক কণ্ঠ ইয়াসির নামে একটা ছেলেকে ডেকে ওঠে। গুলনার স্পষ্ট দেখতে পায় বরফের মাঝে সাদা রঙের একটা টিউলিপ পড়ে আছে। ইয়াসির সামনে বসে ফুলে হাত বোলায়। তখনই গুলনার বাস্তব দুনিয়ায় ফিরে আসে। ইকবাল তাড়াতাড়ি দৌড়ে তার কাছে এসে জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন? কিন্তু গুলনার কোনো উত্তর না দিয়ে ভাবতে থাকে সে আসলে এতক্ষণ কোন দুনিয়ায় ছিল আর সেখানে আসলে হচ্ছেটা কি। পরের দিন সকালে থানায় খবর আসে খালিদ বর্ডার দিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে। খালিদকে থানায় এনে অনেক মারা হয়। শওকত খালিদকে নুরির ভিডিও দেখিয়ে বলে ভিডিওর পেছনে যে কথা বলছে সেটা তুই, তাই না? কিন্তু এত মার খাওয়ার পরেও সে কোনো মতেই স্বীকার করে না। তখনই রেদওয়ান এসে বন্দুক বের করে বলে তুই যখন কিছু বলবি না তাহলে তোকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। ভয়ে খালিদ বলে আমি সব বলবো। তখনই কনস্টেবল এসে রেদওয়ানকে বলে আপনার স্ত্রী এসেছে, অনেক জরুরি দরকার। গুলনার খেয়াল করে খালিদকে ধরে আনার খবর শুনে গ্রামের লোকজন এসে থানা ঘেরাও করেছে। রেদওয়ান তার স্ত্রীকে বলে তুমি গ্রামের মানুষের সাথে যেভাবে দাঁড়িয়েছিলে ওরা জানতে পারলে বড় কোনো বিপদ হয়ে যেত। গুলনার বলে আমার কাছে আর কোনো উপায় নেই, তোমাকে বারবার কল করলেও কল রিসিভ করছো না। রেদওয়ান তার কথায় গুরুত্ব না দিলে গুলনার বলে আমি কাল রাতে নুরিকে দেখেছি। এদিকে খালিদ শওকতকে বলে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে টার্গেট করি, কারণ তাদেরকে কালো জাদু শিখিয়ে শয়তানের বশে করা অনেক সহজ। রেদওয়ান গুলনারকে বলে যেই ছেলেটা শিশুদের কিডন্যাপ করেছে তাকে আমরা ধরেছি, খুব শীঘ্রই নুরির খোঁজ পেয়ে যাব। গুলনার বলে নুরি কখনো কিডন্যাপ হয়ই
দেখিনি, সে আসলে এই দুনিয়ায় নেই, শুধুমাত্র তার ছায়া আছে। খালিদ শওকতকে বলে, তবে আমরা এই শয়তানি দুনিয়ার বাচ্চাকে চিনি না, শুধু জানি সবাই তাকে ভাইজান বলে। আমার যতটুকু কাজ আমি সেটা জুনায়েদের কাছ থেকে জেনে যাই। গুলনার রেদওয়ানকে বলে, তুমি কখনো ভেবেছো বাচ্চারা কখনো বাক্সের ভেতর থেকে তো কখনো নদীর মাছ থেকে কিভাবে গায়েব হয়ে যাচ্ছে? নুরির অদ্ভুত আচরণ, আয়ানের ড্রয়িং বুকের অদ্ভুত সব ছবি আঁকা, আলমারির পিঠে ওই গোপন রুম, সবকিছুর একটা কানেকশন তো অবশ্যই আছে। আমাদেরকে খুঁজে বের করতে হবে আসলে ওই বাসায় কি হচ্ছে। রেদওয়ান বলে, যা হচ্ছে সেটা পুরো গ্রামেই হচ্ছে, শুধুমাত্র আমাদের বাসায় না। গুলনার বলে, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, নুরি ওই দুনিয়ায় আটকে গেছে। শওকত খালিদকে জিজ্ঞেস করে, নুরি কোথায়, আর বাকি যে বাচ্চাদের কিডন্যাপ হয়েছিল তারা কোথায়? খালিদ বলে, আমরা তো ভেবেছি সেই বাচ্চাগুলো আপনাদের কাছে আছে, আমরা ওই বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার আগেই ওরা কোথায় যেন গায়েব হয়ে যায়, তাই আমরা ভেবেছিলাম আমাদের প্ল্যানের কথা জানতে পেরে পুলিশ বাচ্চাদেরকে লুকিয়ে রেখেছে। তবে আজই আমাদের বাচ্চা নিয়ে যাওয়ার প্রথম মিশন ছিল। তখনই দেখা যায় জুনায়েদ পাহাড়ের মাঝে ইয়াসিরকে এনে সেখানে আগে থেকে অপেক্ষা করা একটা লোককে দিয়ে দেয়। গুলনার রেদওয়ানকে বলে, তুমি আমার কথা বিশ্বাস করছো না তাই না? জানো এরপর কোন বাচ্চা গায়েব হয়ে যাবে? গুলনার রেদওয়ানকে জানায় আজ ইয়াসির গায়েব হবে। খালেক ও শওকতকে একই কথা বলে, আজ জুনায়েদের ভাগ্নে ইয়াসিরকে কিডন্যাপ করার প্ল্যান আছে। এই কথা জানার সাথে সাথেই খালেদের কাছ থেকে ঠিকানা নিয়ে রেদওয়ান পাহাড়ের দিকে রওনা দেয়। ইয়াসিরকে নিয়ে যাওয়া লোকটাকে গুলি করে মেরে ফেলে। রেদওয়ান ইয়াসিরের কাছে আসলে তখনই দেখা যায় ইয়াসিরের শরীর থেকে একটা কালো ধোঁয়া বের হয়ে যাচ্ছে। সেই ছায়াটা ইয়াসিরের শরীর থেকে বের হয়ে পাশে থাকা বড় গাছটার ভেতরে ঢুকে যায়। রেদওয়ান কিছু বুঝে ওঠার আগেই কালো সেই ছায়া এক ঝটকায় ইয়াসিরকে গাছের ভেতরে টেনে নিয়ে যায়। রেদওয়ান দৌড়ে গাছের কাছে গেলেও কোনো লাভ হয় না। সেই গাছের উপরে দেখে সেখানে কিছু চুল পড়ে আছে। রাতে রেদওয়ান বেশ ঘাবড়ে বাসায় ফেরে। তার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে সে ভীষণ ভয় পেয়ে গেছে। রাত গভীর হতেই সবাই একটা থালায় ভাত, সবজি আর একটা মাছ নিয়ে স্টোর রুমের সামনে আসে। সেখানে খাবার রেখে সবাই সেই কালো ছায়াটার অপেক্ষা করছে। হঠাৎই আলোগুলো জ্বলতে আর নিভতে শুরু করে। তখনই রেদওয়ান থালার দিকে তাকিয়ে দেখে সেই কালো ছায়াটা খাবার খেয়ে চলে গেছে। হঠাৎ তাদের ঘরের দরজাটা খুলে যায়। সেখান থেকে আয়ান বের হয়ে আসে। আয়ানকে দেখে রেদওয়ান বলে, তুমি এদিকে এসো না, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ইকবাল এসে রেদওয়ানকে আটকায়। সবাই বুঝতে পারে আয়ানের ভেতর সেই কালো আত্মাটা ভর করেছে। আয়ান কিছুটা সামনে এসে দাঁড়াতেই দেখা যায় তার ছায়াটা বেশ বড় হয়ে গেছে। গুলনার আয়ানকে জিজ্ঞেস করে, আপনার নাম কি? সেই আত্মাটা বলে, আমার নাম ইলা। ইলা বলে, আমার সাথে এই বাসায় আমার বাবা, মা, আমার বড় ভাই শরৎ আর আমাদের কুকুর সেও থাকতো। আমাদেরকে ধোকা দেওয়া হয়েছিল। গুলনার জিজ্ঞেস করে, তোমাদেরকে কে ধোকা দিয়েছিল, তার নাম বলো। ইলার নাম না বলেই নিজের কপালে জোরে জোরে হাত ঘষতে থাকে। তখনই দরজায় কেউ বেল বাজালে ইলার আত্মা আয়ানকে ছেড়ে চলে যায়। এদিকে আয়ানের কপালে হাত ঘষতে ঘষতে ইলা সেখানে একটা দাগ বানিয়ে দিয়েছে। রেদওয়ান নিচে গিয়ে দেখে জয়নাব তার সাথে দেখা করতে এসেছে। জয়নাব রেদওয়ানকে জানায়, আজ কেউ একজন এই চিঠি আমার দরজায় ঝুলিয়ে দিয়েছিল। সেখানে লেখা, আমি যদি তাদের কাজে বাধা দিই তাহলে আমার শরীর থেকে মাথা আলাদা করে দিবে। গতকাল একটা লোককে আমি স্কুলের চারপাশে ঘুরতে দেখেছি, কিন্তু আমি ভালোভাবে তার চেহারাটা দেখতেও পারিনি। তখনই বাইরে একটা শব্দ শুনে রেদওয়ান সেখানে ডিউটিতে থাকা কনস্টেবলকে ডাকতে আসে। তখনই বেশ কিছু লোকজন এসে গোলাগুলি শুরু করে দেয়। রেদওয়ান কোনো মতে ঘরের দরজা লাগিয়ে ভেতরে আসে। সবাই কোনো মতে বাসার সব দরজা লাগিয়ে দেয়। সেলিম জানালা দিয়ে উকি দিয়ে দেখে সেই লোকগুলো ধীরে ধীরে ঘরের দিকেই আসছে। রেদওয়ান সেলিমকে বলে, আমি ওদেরকে গুলি করা শুরু করলে তুমি সবাইকে নিয়ে দোতলায় চলে যাবে। রেদওয়ান গুলি করা শুরু করলে সেলিম সবাইকে নিয়ে দোতলার দিকে যেতে থাকে। এরই মাঝে গুলনারের পায়ে একটা গুলি লাগে। রেদওয়ান আর কোনো উপায় না পেয়ে বাসার মেইন সুইচে গুলি বেড়ে বিদ্যুৎ অফ করে দেয়। সেই লোকগুলো কাউকে দেখতে না পেয়ে বাসার ভেতরে আসতেই তখন একে একে তাদের সবাইকে মারতে থাকে। এই গোলাগুলির মাঝে সবাই বাসার ভিন্ন ভিন্ন রুমে গিয়ে লুকিয়ে পড়ে। তখনই বাসার আলোগুলো জ্বলতে আর নিভতে শুরু করে। রেদওয়ানের পাশেই ল্যান্ডফোনটা বেজে উঠলে সেই বাসায় এর আগে যে ডক্টর ছিল সেই ডক্টর কল রিসিভ করে বলে, আমার বড় ছেলের শরৎ আপনাদের ওখানে নেই, তাহলে কোথায় গেছে? আমি অনেক জায়গায় কল করেছি, কোথাও পাইনি। আসলে এই একই সময় অতীতের কিছু স্মৃতি দেখানো হচ্ছে, তার মানে এরা সবাই সেই স্মৃতিগুলোকে দেখতে পাচ্ছে। ডক্টর বলে, চারিদিকে দাঙ্গা বেঁধে গেছে, আপনি আমার ছেলের কোনো খোঁজ পেলে অবশ্যই জানাবেন। এদিকে গুলনার দেখে দুইটা বাচ্চা মেয়ে ঘরের মেঝেতে খেলছে। পাশেই তার মা বেশ ঘাবড়ে ব্যাগ গোছাচ্ছে। ডক্টরের অ্যাসিস্ট্যান্ট রফিক ডক্টরকে বলে, তাড়াতাড়ি এখান থেকে চলুন, গ্রামের মাঝে দাঙ্গা ছড়িয়ে গেছে। কিন্তু ডক্টর বলে, কিছু
কিছুক্ষণ পরেই কারফিউ শুরু হবে। আমার মনে হয় পুলিশের জন্য অপেক্ষা করা উচিত। রফিক বলে, আপনি আমার কথা বুঝতে পারছেন না, এসব এখন পুলিশের ক্ষমতার বাইরে চলে গেছে। ওরা আপনার বন্ধুকে গুলি করে মেরে ফেলেছে। এদিকে গুলনার দেখে ইলার মা তার বান্ধবীকে বলছে, তুমি এখন বাসায় যাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। এরপর ইলার মা ইলার সব চুল কেটে ছেলেদের মতো সাজিয়ে দেয়। ইলাকে কান্না করতে দেখে ইলার মা বলে, চুল আবারও হবে, তুমি বসো, আমি তোমার বড় ভাই শরতের কাপড় চোপড় গুলো গুছিয়ে নেই। ব্যাগপত্র নিয়ে বের হওয়ার সময় ইলা তার খেলার নুড়ি পাথরের বাক্সটা সাথে নিয়ে নেয়। এদিকে সেই লোকগুলো বাসার ভেতরে এসে গুলি করে রফিককে মেরে ফেলে। বাসায় আর কেউ আছে কিনা দেখতে গেলে ডক্টর তাদেরকে আটকায়। লোকগুলো ডক্টরকেও গুলি করে মেরে ফেলে। এরপর দোতলায় এসে সেই স্টোর রুমের সামনে আসতেই একটা লোক এসে তাদেরকে ধরে ফেলে। তখনই ইলার পোষা কুকুর এসে লোকটাকে কামড়ে ধরে। লোকটা এলোপাথারি গুলি করতেই ইলার মায়ের পায়ে লাগে, ঠিক যেমনটা আজ গোলাগুলির সময় গুলনারের পায়ে লেগেছে। সবকিছু যখন শান্ত হয়ে গেছে তখনই ইলার বান্ধবী এসে দরজায় কড়া নাড়ে। ইলার মা দরজা খুলে বলে, তুমি এখনো বাসায় যাওনি, তাড়াতাড়ি ভেতরে আসো। সেই মেয়েটা চিৎকার করে লোকগুলোকে বলে, ওরা এখানে লুকিয়ে আছে, তাড়াতাড়ি এসে ওদেরকে ধরো। ইলার বান্ধবী তাদেরকে এভাবেই ধোকা দেয়। সেই কথাই ইলা গুলনারকে বলেছিল যে তাদেরকে ধোকা দেওয়া হয়েছে। ইলার মা আর কোনো উপায় না পেয়ে সেই গোপন রুমে ইলাকে রেখে দরজা আটকে দেয়। অন্ধকার রুমে ইলা কান্না শুরু করলে ইলার মা কান্না করতে করতে গুনগুন করে গান গাইতে থাকে, যে গানটা গুলনার এই বাসায় এসে প্রায়ই শুনতে পেত। তবে ইলাকে লুকিয়েও কোনো লাভ হয় না। সেই লোকগুলো ঘরের ভেতরে এসে ইলা আর তার মেয়েকে নির্মম ভাবে মেরে ফেলে। আর এরপর থেকে ইলা আর তার মা কালো ছায়ায় পরিণত হয়, কারণ তাদের আত্মা আজও প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরছে। এতক্ষণ এই সব কিছুই যেন চোখের সামনে সবাই স্পষ্ট দেখছিল। এদিকে জুনায়েদ এসে রেদওয়ানকে মারতে শুরু করে। কিছু লোক দোতলায় উঠে গুলনারকে মারতে গেলে গুলনারের ভেতরে ইলার মায়ের আত্মা চলে আসে। সে তাদেরকে মেরে বলে, আমি আর কাউকে মরতে দিব না। লোকগুলো আয়ানকে মারতে গেলে ইলার পোষা কুকুরের আত্মা এসে লোকগুলোকে মেরে ফেলে। জুনায়েদ রেদওয়ানের পায়ে একটা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ততক্ষণে পুলিশের বেশ কয়েকটা টিম এসে রেদওয়ানের বাসা ঘিরে ফেলে। জুনায়েদ নিজেকে বাঁচানোর জন্য জয়নাবের মাথায় বন্দুক ধরে বাসা থেকে বের হয়ে আসে। তখনই কেউ একজন গুলি করে জয়নাবকে মেরে ফেলে। দেখা যায় দোতলার বারান্দা থেকে গুলনার গুলি করে জয়নাবকে মেরেছে। জুনায়েদ গুলনারকে গুলি করতে গেলে রেদওয়ান এসে জুনায়েদকে মেরে ফেলে। রেদওয়ান অবাক হয়ে তার স্ত্রীর দিকে তাকাতেই সেই কালো ছায়াটা গুলনারের শরীর থেকে বের হয়ে যায়। রেদওয়ান জুনায়েদের পকেট থেকে ফোন বের করে ভাইজানের নম্বরে কল করে। সাথে সাথেই জয়নাবের ফোন বেজে ওঠে। তার মানে জয়নাবি হচ্ছে সেই ভাইজান, আর এই জয়নাবি হচ্ছে ইলার সেই বান্ধবী যে ইলাদেরকে ধোকা দিয়ে ধরিয়ে দিয়েছিল। ইলা অয়নের কপালে হাত দিয়ে ঘষে সেই দাগ করে বুঝিয়েছিল তাদেরকে যে ধোকা দিয়েছে তার কপালে এমন দাগ আছে। গুলনার খেয়াল করে জয়নাবের কপালেও ঠিক একই রকমের দাগ আছে। জয়নাব মারা যেতেই সেই কালো ছায়াটা গায়েব হওয়া সকল বাচ্চাদেরকে তার দুনিয়া থেকে ফিরিয়ে দিয়ে যায়। রেদওয়ান তার পরিবারের সবাইকে নিয়ে দোতলার বারান্দায় তাকিয়ে দেখে ডক্টর তার পরিবার নিয়ে তাদের দিকে কৃতজ্ঞতার নজরে তাকিয়ে আছে। পরের দিন সব গায়েব হওয়া বাচ্চাগুলো আবারও ঠিক যেভাবে গায়েব হয়েছিল সেভাবেই তাদের পৃথিবীতে ফিরে আসে। এই গ্রামের সব এখন স্বাভাবিক হয়ে গেছে। এখন আর কোনো বাচ্চা রহস্যময় ভাবে গায়েব হয় না। গল্প চলে আসে 6 মাস পর মুম্বাইতে। অয়ন শরতের হাতে তার বোনের খেলার সেই নুড়ি পাথরের বাক্সটা দেয়। বাক্সের ভেতরে ঝিনুকগুলো হাতে নিয়ে শরৎ কান্নায় ভেঙে পড়ে। এই ঝিনুকগুলো নিয়ে সে ছোটবেলায় তার বোনের সাথে অনেক খেলা করেছে, তবে আজ সবকিছুই অতীত। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।